কতদিন কত রাত কোরার মতো প্ল্যাটফর্মে বিভিন্ন প্রশ্ন এবং তাদের উত্তর দেখতে দেখতে সময় কেটে গেছে। সেখানে যে প্রশ্নটা বারবার দেখতাম, সরকারি চাকরি পাওয়ার পরের অনুভূতিটা ঠিক কী, ঠিক কেমন মনে হয়, মাথায় যে অজস্র চিন্তাভাবনা ঘুরপাক খায়, একটা মস্ত বড় পাহাড় সেটা মাথার ওপর সবসময় চেপে থাকে। তো সেই জিনিসটা থেকে কতটা মুক্তি পাওয়া যায়। শেষমেশ চাকরি পাওয়া গেল, এবং চাকরি যে পাওয়া গেল এটা বুঝে উঠতে আমার 1 সপ্তাহ লাগলো। এই বিষয়ে ভেবেছিলাম কোনো কিছুই বলবো না, নিজের ব্যক্তিগত কথা, কিন্তু তোমরা কেউ কেউ কমেন্টে বারবার এই বিষয়ে আমার মতামত এবং অনুভূতি ব্যক্ত করতে বলছো, সেই জন্যই করা। আমি WBCS দিচ্ছি 2018 থেকে, 2018, 19, 20, মূলত তখন মানে প্রিলি কেন্দ্রিকে পড়াশোনা ছিল। তখন যেহেতু সেলফ স্টাডি, কিছু বুঝতাম না কীভাবে কী পড়তে হবে। তখন গ্রামের দিকে ইন্টারনেটের এতটা সুবিধাও ছিল না। এই যে আনলিমিটেড, যে জিও দিয়ে যে শুরু, আনলিমিটেড ডাটা পাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো ছিল না। থাকলেও নেটওয়ার্কের কোয়ালিটি এতটাই খারাপ ছিল, এত চ্যানেলও ছিল না তখন যে সমস্ত কিছু জানতে পারা যাবে। সুতরাং কী হলো, 2018 যখন প্রথম পরীক্ষা দিলাম, তখন গিয়ে দেখছি যে আরে এইসব জিনিসগুলো জানি না, হ্যান ত্যান। তখন পিলি কেন্দ্রিক পড়াশোনা, যেগুলো পারতাম না পরীক্ষায়, সেগুলো এসে পড়তে শুরু করে দিতাম। এভাবে 2019 গেল, 2018-19 তো পিলি ফেল, আর 2020-তে কিছু নম্বরের জন্য ওখানে পিলি পাস করতে পারিনি, ভাগ্যিস পারিনি, তাহলে আরও কষ্ট পেতে হতো, কেন প্রচুর কাট অফ ছিল। তো তখন অবধি পিলির প্রিপারেশন ছাড়া আর সেরকম কোনো প্রস্তুতি ছিল না, যে মেন্সের জন্য যে পড়াশোনা করতে হয়, মেন্সের মতো করে যে প্রস্তুত হয়ে থাকা, সেই ব্যাপারটা ছিল না। অবশেষে 21-এ মেন দেওয়ার সুযোগ পাই, মেন পরীক্ষা দেওয়ার। 21-এও দেখছি যখন মেনের ডাক পেলাম, তখন আমার কিছুই সিলেবাস রেডি নেই। সবথেকে খারাপ অবস্থা ছিল যে আমার মডার্ন হিস্ট্রি সেটা একদমই রেডি ছিল না। আর ওই বছরই সবথেকে, যেহেতু আমি প্রস্তুত ছিলাম না, সেজন্য সবথেকে কঠিন মনে হয়েছে আমার সবথেকে ইতিহাস ভূগোলের পেপারটা, যেটা ছিল পেপার 3। ওই পেপারে আমি পেয়েছিলাম 65 সম্ভবত 200-তে। তাহলে কতটা খারাপ পরীক্ষা দিয়ে সেটা এবার কল্পনা করো। বাকিগুলো মোটামুটি ঠিকঠাক হয়েছিল, কিন্তু প্রিপারেশন ছিল না। প্রথমবার মেনের জন্য অপশনাল রেডি করে যাচ্ছি, সেই নাকে মুখে গুঁজে যাচ্ছি, কীভাবে শেষ করব, দমবন্ধ পরিস্থিতি। এভাবে 21 দেওয়া হয়েছিল। তো সেটা তো বাংলা ইংরেজি দেখলে, যে RTI কপি দিয়েছিল ওরা, RTI বলছি, রেজাল্ট ওরা যেটা প্রকাশ করেছিল, সেখানে নাম্বার জানতে পারা গেছিলো যে কে কত নম্বর পেয়েছে। তো এটা গেল। বাংলা ইংরেজির জন্য তখন ঠিকঠাক খাটা হয়েছিল মোটামুটি, যে টরম্যাটগুলো হোক বা কীভাবে লিখতে হবে, সেই বিষয়গুলো কিছুটা ওয়াকিবহাল ছিলাম। কেননা তার আগে দুটো মেন সম্ভবত মিসলেনিয়াসে দেওয়া হয়ে গেছে, 18 এবং 19। 18টা তো জঘন্য দিয়েছিলাম, 19টার কথা বাদিয়ে দিলাম। আর এটা গেলো 21-এর কথা। এবং 22 আমার মনে হয়েছে যে হ্যাঁ, 22টা যে আমি যদি পরে আরেকটা সুযোগ পাই পিলি পাস করার, তাহলে আশা করি তখন আমার যেখানে আমি ধাক্কা খেলাম, আমার যেমন বিশেষ করে ইতিহাস ভূগোল আমাকে মেরামত করতে হতো। আর পেপার 3, পেপার 4-এ দেখলাম যে আমার কিছুটা মেরামত। পেপার 4টা অবশ্যই 2021-এ ঠিকঠাকই ছিল, মানে প্রশ্ন ঠিকঠাক ছিল। এই পেপার 2022-2023-এর মতো ছিল না। আমি বললাম অঙ্কে কিছুটা এখন উন্নতি দরকার আছে। আবার সহজ পেপার ছিল 2021-এ, পেপার 5, যেটা পলিটি ইকোনমিক্সের। তো সেটা তো দেখছি যে অন্যের থেকে আমার হয়েছে ভালো, কিন্তু অন্যদের থেকে তাও 20 নম্বর কম হচ্ছে। সুতরাং এসব উন্নতির জায়গাগুলো ছিল। এবং 22-এ মোটামুটি ঠিকঠাক প্রস্তুতি নিয়ে প্রথম মেন পরীক্ষা দেওয়া। এবং 22 বাংলা ইংরেজি পরীক্ষা দিয়ে খুবই আমি তৃপ্ত ছিলাম। আমি বাংলার কথা বলি, কারণ আমার 21 এবং 22 আসলে যেভাবে লিখতে অভ্যস্ত, সাবলীলভাবে লিখব, স্বতঃস্ফূর্ততার সঙ্গে লিখব, সরল লিখব, কিন্তু তরল নয়, যেন নিজের ভাব ঠিকঠাক প্রকাশ করতে পারি, বেশি জটিল না হয়, সরল বহিঃপ্রকাশ হয়, আর বহমানতা থাকে যেন লেখার মধ্যে। সেই ব্যাপারটা আমার মনে হয়েছে যে 21-এ ছিল। আর 22-এর পরীক্ষাটা আমার মনে হয়েছে সব থেকে নির্ভুল ছিল। 21, 22, 23 দুবার 3বার মেন দিলাম। তার মধ্যে 22-এর পরীক্ষাটা আমার মনে হয়েছে বাংলা ইংরেজি সব থেকে নির্ভুল হয়েছে, ভুল সব থেকে কম হয়েছে, এবং নিজে সব থেকে তৃপ্তি অনুভব করেছিলাম। ইংরেজির ক্ষেত্রে আমার কিছুটা সীমাবদ্ধতা আছে, আমরা যেহেতু বাংলা মাধ্যমের ছেলে,
এবার এখানে আমি একটা কথা বলে রাখি ইংরেজি বিষয়ে, যেহেতু তোমরা অনেকেই হয়তো এই ভিডিওটা যারা দেখবে তারা হয়তো একেবারে প্রথম থেকে শুরু করছে যারা, এখানে হীনম্মন্যতার কিছু নেই। আমি ইংরেজির কত কত জিনিস যেগুলো আমাদের স্কুল তো গ্রামীণ স্কুল না, সেখানে দেখা যাচ্ছে 7, 8, 9, পরে আমি টিউশন যখন পড়াতাম মাঝে কিছুদিন, সিবিএসসি বোর্ডের সম্ভবত ছিল না, আর কি বোর্ড থাকে না, যাই হোক, তো ইংলিশ মিডিয়ামের যে থাকে সেখানে, তো সেখানে পড়াতে গিয়ে দেখছি যে আরে এগুলো তো ক্লাস 7, 8 শেখানো দরকার, এগুলো কেন আমি জানতাম না। আমি যখন এসপি বক্সি পড়ছি নতুন এই কম্পিটিটিভ এক্সামের জন্য, তখন আমি দিকে দেখছি এগুলো আমাকে নতুন করে শিখতে হচ্ছে। শুধু একটা দুটো সেন্টেন্স বা একটা দুটো সেই চটকদার কথা শিখিয়েই যেন আমাদের স্যারদের গ্রামার শেখানো শেষ হয়ে গেছে। তো ইংরেজির দুর্বলতা ভীষণভাবে ছিল। এবার সেই দুর্বলতার জায়গা থেকে আমি দুটো জায়গায় আমি উন্নতি করতে পারি। একটা হচ্ছে ভোকাবুলারির দিকটা, আর একটা হচ্ছে গ্রামারের দিকটা। এখন ভোকাবুলারিটা কীভাবে সমৃদ্ধ হয়? ভোকাবুলারি হয় আমি যখন সেই ইংরেজির পরিবেশে আমি থাকবো, অর্থাৎ আমি ইংরেজি সংবাদ মাধ্যম পড়ছি, ইংরেজিতে কোনো ব্লগ পড়ছি, বা ইংরেজিতে কোনো খবর পড়ছি আন্তর্জাতিক মাধ্যমগুলোর, সংবাদ মাধ্যমগুলোর, বা ইংরেজি কোনো নাটক দেখছি, সিরিজ দেখছি, এসব দেখছি, তখন কী হয়, তখন ভোকাবুলারিটা তখন ওখানে উন্নত হতে থাকে। আর এইভাবেই হয়। আমরা বাংলা যে শিখি, আমরা যে বাংলাটা বলি সেটা কোন বাংলা বলি? বইয়ে শিখেছি সেগুলো আমরা পরবর্তীতে আসে একটা ছোটো থেকে ভাবতে হবে আমরা যে একটা, এই কথাগুলো আমি বলছি আসলে মূল প্রসঙ্গ থেকে আমি সরে যাচ্ছি, কিন্তু যে আমার অনুভূতিটা কি চাকরি পাওয়ার পরে সেটা থেকে সরে যাচ্ছি, কিন্তু এই কথাগুলো বলি, আর আমি আলাদা ভিডিও করতে পারছি না, এর মধ্যেই বলি। তো আমরা কীভাবে শিখি বাংলা? আমরা ছোটোবেলা থেকে শুনে 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 যেগুলো সব থেকে প্রচলিত কথা সেগুলোই শিখি। আমাদের দিনের যে দৈনিক কাজকাম যেগুলো করি আমরা, যেগুলো কথা দিয়ে আমাদের প্রকাশ করতে হয় নিজেদের মনের ভাব, সেখানে কিন্তু খুব সীমিত সংখ্যক শব্দের ব্যবহার হয়, অলঙ্করণ ততটা থাকে না। তো ইংরেজির ক্ষেত্রেও তাই, যতটা আমরা পরিচিত থাকবো আমাদের পরিসরের মাঝে যেটুকু ইংরেজির ব্যবহার দেখতে পাবো সেগুলোই আমরা আয়ত্ত করতে পারবো। আর তার বাইরে করতে গেলে ওই যে পন্থাগুলো বললাম, ইংরেজি সংবাদপত্র পড়া, ইংরেজি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর শোনা, ব্লগ পড়া, ইংরেজি ড্রামা সিরিজ যেগুলো দেখা, উপন্যাস যদি কেউ পড়তে পারে তাদের খুবই ভালো, এগুলো হয়। সুতরাং এখানে হীনম্মন্যতার কিছু নেই। ইংরেজি যেটা বলছিলাম, ইংরেজির যে একটা সীমাবদ্ধতা রয়েছে সেটা আমাকে মেনে নিতে হবে, যে আমি আমার ভোকাবুলারি এর থেকে উন্নত হবে না, আর আমি উন্নত করতেও চাই না। আমি দেখবো কোথাও যখন একটা জায়গায় যাচ্ছি, একটা নতুন, এই তোমরা কমেন্টে দেখা যাচ্ছে একটা কিছু শব্দ বললে, বা বিভিন্ন জায়গায় বিভিন্নজন পোস্ট করছে, সেখানে গিয়ে নতুন দেখবো। আমি তো দেখতাম ইংরেজি মানে ক্রিকেটারদের ধারাভাষ্য শুনতাম, এবং ক্রিকেটাররা যখন শেষে এসে সাক্ষাৎকার দিত সেগুলো শুনতাম। সেখান থেকে আমি দেখলাম যে এই গ্রামারটা তো আমি জানি না, বা এই গ্রামারটা তো আমি শিখিনি, ততটা আমি তো পোক্ত নয়। এইভাবেই তখন ধীরে 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 সেই অংশগুলো তখন চর্চা করে করে গ্রামারের অংশটা মোটামুটি ঠিক করার একটা তাগিদ অনুভব করেছি। আর কিছুটা ওই এসএসসির মনে হয় সিজিএল একবার দিয়েছিলাম, আর তখন একটা এসএসসির একটা মোটা দেখে বই ছিল, কিরণের সম্ভবত বই আছে, প্রিভিয়াস ইয়ারের ওই এরর ডিটেকশনের ব্যাপার স্যাপার যেগুলো রয়েছে, এরর কারেকশন নাকি বলে, এরর ডিটেকশন ওই জাতীয়, তো সেখান থেকে কিছুটা ইংরেজি গ্রামারের উন্নতি সম্ভব। আর এসপি বক্সে বারবার কতবার যে রিভিশন দিয়েছে কোনো ঠিক নেই, এবং ওটা এখন যেমন চর্চায় নেই, আবার ভুলতে বসছি, আবার চর্চা করলে অনেকটা তখন নিজেকে আত্মবিশ্বাসী মনে হয়। সুতরাং এটা করে আমি তো গ্রামারের অংশটুকু তো আমি তো মেরামত করতে পারি, যে আমি একটা বাক্য লিখলে সেটা বাক্যটা ভুল হবে না। এর ভোকাবুলারি আমার ততটা উন্নত হবে না, আমার অলঙ্করণ ততটা সুন্দর হবে না, কিন্তু আমার ডেলি ইউজে যে সমস্ত ইংরেজি ব্যবহার করছি তাই দিয়েই কিন্তু আমি আমার মনের ভাব প্রকাশ করতে সক্ষম। তো ইংরেজি পরীক্ষাটা হয়েছে এরকম স্তরের, তবুও আমি নিজে তৃপ্তি অনুভব করেছি যেরকম পরীক্ষা দিয়েছি, যে হ্যাঁ আমি যা বলতে চাই বা যেভাবে আমি লিখতে চাই আমি লিখতে পেরেছি। 22-এর পরীক্ষাটা সেই দিক থেকে নিখুঁত ছিল। তো এই প্রসঙ্গগুলো তো চলে এলো। আমি একবারে শেষমেশ ইন্টারভিউ দেওয়ার পরের অনুভূতি হচ্ছে অপেক্ষা এবং ভীতি। দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষার জন্য খাটছি, কোনোটাতে সাফল্য নেই। মিসলেনিয়াস তো একটা বিগত পরীক্ষায় ওটা ইন্টারভিউ বাদ যায়, আর বিভিন্ন পরীক্ষায় মাঝপথে ছেড়ে গেছে। ক্লার্কশিপটা তো খুবই আশাবাদী ছিলাম আমি, 2019-এর সম্ভবত ক্লার্কশিপ ছিল, মানে ওটা ভেবেছিলাম আমি চাকরি পেয়ে গেছে, মানে আমার এটা ভালো ছিল, প্রিলিটা 78 না 79 এরকম ছিল, তখন সহজ ছিল অবশ্য সেবারে। লিখিততে খারাপ হয়, 130 মতো মনে হয় হয়েছিল টোটালে, 52 আর 78, হ্যাঁ তাই তো হচ্ছে নাকি, হ্যাঁ। তো লিখিতটা খারাপ হয়, তখন এত সিরিয়াসনেস ছিল না, আর
ওই ইউটিউব চ্যানেল বিভিন্ন ছিল তখন, যারা ক্লার্কশিপের চাকরি করেন তারা সব করছিলেন এই 117 কাটা হবে, 120 কাটা হবে, যাই হোক। তো এরকম ব্যর্থতা আস্তে 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 এবার এখন আমার যে বয়সে দাঁড়িয়েছে, আমি এখন 32+, 32+, 32 বছর আমার বয়স হয়ে গেছে। তো এখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি কি করব? এবার কি করব? তোমরা যেহেতু এখনও চাকরি পাওয়ার আগের এবং পরের অনুভূতির মাঝে বিস্তর ফারাক, মানে আমি যে দৃষ্টিতে কিছুদিন আগেও আমি এনটিপিসি পরীক্ষা, আগামী যে ক্লার্কশিপের মেন, তারপর মিসেলেনিয়াসের মেন, এগুলোকে দেখছিলাম, সেই অনুভূতিটা যেন হুট করে আমার পালিয়ে গেল। নিজেকে নিজেই একটা চিনতে না পারার একটা ব্যাপার, মানে মনে হচ্ছে একটা অন্য জগৎ। তো এবার তখন কী ছিল যে যেটা ইন্টারভিউ দেওয়ার পরে যেটা মনে হলো যে এটাই যদি আমি ব্যর্থ হই তাহলে তো সব গেল আমার তো আর হাতে কিচ্ছু নেই। কবে আবার WBCS হবে, 23-এর রেজাল্ট কবে দেবে তার জন্য অপেক্ষা। এদিকে ক্লার্কশিপের নিয়োগ ভোটের আগে কমপ্লিট হবে কি না, মিসেলেনিয়াসের তো মানে আমি মনে করি ক্লার্কশিপের পরীক্ষাটা হচ্ছে 90-10 সম্ভাবনা চাকরির, যে হ্যাঁ একটু ভালো পরীক্ষা দিলে এখানে চাকরি পাওয়া সম্ভব। রেলের গ্রুপ ডি ফিল আপ করেছিলাম, এনটিপিসি ফিল আপ করেছি, রেলের গ্রুপ ডিটাকেও ভাবতে 90-10, হ্যাঁ ওটা একটু খাটলে, যেহেতু আগে পাস করেছিলাম একবার, মাঠে বাদ যায়। তো এই দুটো আমার ছিল টার্গেট, যে হ্যাঁ এই দুটোর মধ্যে একটা পেতে হবে। আর মিসেলেনিয়াস ছিল 50-50, এনটিপিসি ছিল 50-50, আর এটা তো ঝুলেছিলাম। তো এরকম একটা অনুভূতি ছিল। মাঝে আমার অনুভূতি হলো যে কী করা যায়, আর কী করব। তখন তো মাঝে আমি আর আমার বন্ধু মিলে তো সিদ্ধান্ত নিলাম যে এই রেজাল্ট যদি আমাদের জন্য নেগেটিভ হয় আমার ক্ষেত্রে, তাহলে করবো, LLB-তে ভর্তি হবে। LLB-র একটা পরীক্ষা হয়, গতবার আমার বন্ধু দিতে চেয়েছিল, কিন্তু মেনের ডেটটা ওই এক ডেটে পড়ে গেছিলো কলকাতা ইউনিভার্সিটির। তো ওটা করলেও কিন্তু যে 3 বছর পর, আমি 3 বছর খাটি না, লোন টোন নিয়ে হ্যান ত্যান করে খাটবো, বয়স তো বাড়ছেই। তো সেখান থেকে LLB পড়ে অন্তত একটা ক্যারিয়ার গঠন হবে ওখান থেকে ঠিকঠাক, এরকম আমাদের চিন্তাভাবনা ছিল। দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা, মন মেজাজ খারাপ। ইন্টারভিউয়ের পর থেকে তো প্রতিটা দিনই মনে হচ্ছিল কী হবে কী হবে কী হবে, কোনো কিছু বোঝা যাচ্ছিল না। আর দুহাত তুলে শুধু প্রার্থনা, চেয়ে যাওয়া সর্বশক্তিমানের কাছে যে এবার আমার একটা কিছু হোক। এবারে কপাল ভালো যে ডাকটা পেয়েছে এমন সময় যেখানে ভ্যাকেন্সি প্রচুর ছিল, বিশেষ করে মনে হচ্ছিল গ্রুপ ডিতে অন্তত হবে, 322টা ভ্যাকেন্সি আছে এখানে। কিন্তু গ্রুপের স্বপ্ন দেখার পর মন কি আর গ্রুপ ডি চাই? তো এটা একটা ব্যাপার ছিল। তারপর আজ রেজাল্ট বেরোবে, কাল রেজাল্ট বেরোবে, নীলাদ্রি বাবুর কাছে কমেন্টে উত্তর শুনছি, অপেক্ষায় অপেক্ষায় দিন কাটছে। তারপর সম্ভবত বৃহস্পতিবার রেজাল্ট বার হলো, সেদিন মা এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম। খেতে একটু দেরি হয়, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হাঁটাহাঁটি করি। তো দুপুরের খাওয়া দাওয়া ঠিক 3টের সময় শেষ হলো, তখনও আমি মোবাইলটা হাতে নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে জাস্ট পিএসসির ওয়েবসাইটে ঢুকছি, তখনও কোনো চ্যানেলে খবর দেয়নি, কোনো নোটিফিকেশান নেই, কেউ জানতে পারেনি। সম্ভবত আমিই প্রথম ব্যক্তি যে রেজাল্ট পেয়েছি। তারপর ছুটে মানে মায়ের ঘরে, যেহেতু আমি দিনের বেলাটা কাটাই এখানে টিভি রয়েছে, এখানে টিভি দেখি, এইভাবে ল্যাদ খাওয়া যাকে বলে তাই করি। আর উপরে আমার নিজের ঘর আছে, সেখানে পড়ার ঘর, সেখানে ছুটে গেলাম। একটা বোতল, একটা বালিশ আর মোবাইলটা নিয়ে। তো তো গেলাম উপরে, ঘর বন্ধ, হাত তুলে সর্বশক্তিমানের কাছে চাওয়া যে আমার আর কিচ্ছু করার নেই, এটাই আমার শেষ সম্বল, এটা আমার হাতে আর কিচ্ছু নেই, কোনো উপায় নেই, কী হবে কী হবে, এটাতে যেন আমি সফল হই। কোনো রকমের ভয়ে ভয়ে খুললাম PDF, হাত থর করে কাঁপছে। তখন দেখছি যে প্রথম থেকেই কাট অফ দেখার সময় মানে প্রথম থেকেই PDF-এর প্রথম থেকে নাম দেখছি, এক্সিকিউটিভের প্রথমে দেখছি যে, তো এক্সিকিউটিভের নাম দেখছি, সেখানে দেখছি নেই। তারপরে এক্সিকিউটিভের পরে সম্ভবত রেভিনিউ সার্ভিস ছিল, সেখানে দেখছি ধীরে ধীরে নেই। আর আমার থর করে হাত কাঁপছে, তখন কি করব, এত ভয় লাগছে, আমার কি হবে, চোখ ভেজা, হাত কাঁপছে, যে আমার কি, আমি শেষ, আর হলো না। পরপর দেখছি লেবার সার্ভিস, তারপরে কোঅপারেটিভ সার্ভিস, তারপরে ছিল ফুডস অ্যান্ড সাপ্লাই সার্ভিস, অবশেষে মনে হয় এমপ্লয়মেন্ট ছিল। তো সেখানে দেখতে 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 অবশেষে নিজের নাম খুঁজে পেলাম। কী করবো, তো সেই হলো, কাঁপুনি তখনও থামছে না। আর
মানে কী বলবো, এই অনুভূতি বোঝানো যাবে না, যে মানে অবিশ্বাস্য লাগছে একবারে, যে এটা কী করে সম্ভব, যেটার জন্য স্বপ্ন দেখেছি চিরকাল। আর এটা চাইছিলাম আমি, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসটা, এটা নিয়েও বলছি পরে, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাহলে, যাই হোক বলবো, আমি একটা ভিডিও করতে চাইছি, এত বেশি অন্য ভিডিও করতে চাইছি না। দিয়ে এসে 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 মিশে তখন ওটা করলাম, হাত কাঁপছে তখন তত করে গিয়ে, তারপরে নিচে চলে এলাম। মা খাওয়া দাওয়ার পর থালা বাসন এগুলো ধুচ্ছিল, মাকে এসে বললাম মা চাকরি হয়ে গেছে। মা তো চোখ ভিজে গেল। তারপর চলে এলাম, মামি ছিলেন, মামিকে গিয়ে বললাম, মামি কাঁদতে লাগলেন। মামা স্নান করছিল, মামার কাছে গেলাম, স্নান মামা দরজা খুললো, সেখানে গিয়ে বললাম। তারপরে এসে কী করলাম, প্রথমে আমার বন্ধুকে মেসেজ করলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম যে ফুড, একটা বন্ধুকে করলাম, যেটা সবথেকে আমার ঘনিষ্ঠ, একসাথে ঘুরি একসাথে আমি, তো সে বেচারা ব্যস্ত ছিল, যাই হোক, তো সে দেখেনি তখন মেসেজটা। তারপরে আমার আরও দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, মানে আমরা যেখানে গিয়ে যার ঘরে গিয়ে আড্ডা মারি, সেখানে থাকে, ওদের কোচিং সেন্টার আছে, ওরাও খাটছে, তাদের বললাম, একজনকে লিখলাম ফুড চাকরি হয়ে গেছে, আরেকজনকে বললাম ফুড চাকরি হয়ে গেছে, তারা উত্তর দিচ্ছে ফুড এসে রেজাল্ট বেরোলো। এই বন্ধু বলছে কী বললেন বুঝতে পারলাম না, আপনি উনি করে একটু জুনিয়র বলে। তো এই হলো ব্যাপার। তারপর ফোন টোন করা হলো, তারপর তো পোস্ট করলাম ইউটিউবে চ্যানেলে। তো আমার মানে আমি সেই দিনই তারপর বিকালে বেরিয়ে গেলাম, বিকালে একটু পরে মনে হয় 5টার দিকে বেরিয়ে গেছে তখন। দিয়ে আমার সবথেকে প্রিয় দুটো স্যার ছিলেন, একজন হচ্ছেন শ্রী তুষারকান্তি প্রধান, আমাদের কর্মশিক্ষার শিক্ষক ছিলেন, সে কোন কালে পড়েছি স্কুলে, কিন্তু তিনি তখন আমাদের নাটক করাতেন আমাদের এতে স্কুলে, হাই স্কুলে, এবং সে নাটকে অংশগ্রহণ করতাম। আসলে মানে আমাদের যারা প্রথম 1-2 করে এবং রোল ছিল যাদের 5-7 পর্যন্ত, তাদের মানে বাধ্যতামূলক ছিল যে হ্যাঁ নাটকে অংশগ্রহণ করবে। তিনি কত কি শিখিয়েছেন আমাদের, তিনি গণশিক্ষা স্যার ছিলেন, আর ছবি আঁকা শিখিয়েছেন, তারপরে সেই দেওয়াল লিখন সেটা শিখিয়েছেন, নাটক শিখিয়েছেন। তো সুতরাং সাংস্কৃতিক যে মনন, সংস্কৃতির যে বীজটা তিনি বুনে দিয়েছেন। সুতরাং আমার খুবই প্রিয় শিক্ষক। দুর্ভাগ্যের বিষয়, উনি যখন আসতেন, স্কুল যেতেন, আমি বেরোতাম, আমি তাকাতাম না, বা চলে যেতাম এক পাশ দিয়ে, বা লুকিয়ে পড়তাম। মানে এটা আমার ভালোবাসার প্রকাশ। সেটা মানে স্যারদের প্রতি এইটাই, যাকে বেশি ভালোবাসে তার থেকে একটু আড়ালে থাকবো, যাকে বেশি সম্মান করি তার থেকে একটু আড়ালে থাকবো। তো আর এতদিন বেকার, স্যার অনেকবার এতদিন ধরে কারোর প্রতি স্নেহ টিকিয়ে রাখা, বজায় রাখা, মনে রাখা একজনকে, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তখন আমাদের সম্পর্ক এরকমই ছিল শিক্ষক ছাত্রের, উনি ভালোবাসতেন। তো ওটাই আক্ষেপ ছিল, বহুবার দেখা হয়েছে মেলাতে খেলাতে, যে তুমি আসো না কেন, তোমাকে ডাকি। স্যার বেকার বলে যেতে পারি না, অস্বস্তি লাগে, লজ্জা লাগে। বলছি ধুর, তুমি বেকার বা তুমি চাকরি পেয়েছো সেটা তো কোনো ব্যাপার নয়, তোমাকে আসতে বলেছে, তুমি আসবে, তুমি যে আসো না এটাই আমার খারাপ লাগে। তো এই একটা স্যার ছিলেন আমার। আর মনিরুল স্যার ছিলেন আমার, মনিরুল ইসলাম স্যার, উনি ইতিহাসের স্যার। তো উনি ওনার ভাগ্নে আমার সঙ্গে পড়তো, সেকেন্ড বই ছিল সে। তো তখন থেকে ভালো সম্পর্ক, আর খুব ভালোবাসতেন। 6 থেকে আমাদের ক্লাস নেন, 6-এ আমাদের জীবন বিজ্ঞান নিতেন। তারপরে তো 9-10-এর সবথেকে গুরুত্বপূর্ণ ইতিহাস, এত ভালো শিক্ষক উনি, মানে ইতিহাস উনি পড়াতেন ক্লাসে, তো ওখানে আমাদের 50% মুখস্থ হয়ে যেত। নোট কী মুখস্থ করবো, বই কী মুখস্থ করবো, এতটাই ভালো শিক্ষক ছিলেন। তো আমার প্রথম থেকে পরিকল্পনা ছিল যে আমি কোনোদিন যদি চাকরি পাই, আমি স্যারদের, এই 2 স্যার আমার সবথেকে প্রিয়তম যারা শিক্ষক, তাদের আমি ফুলেল শুভেচ্ছা জানাবো। তো সেই মতো বিকালে বেরিয়ে গেলাম, গোলাপ কিনতে গেলাম গোলাপের দোকানে। তো তারা তাকাচ্ছে, একটা মেয়ে এলো, সে কৌতূহলী চোখে তাকাচ্ছে, এই গোলাপ কাকে দেবে। আমি ওর বললাম যে স্যারকে দেবো গোলাপ। দিয়ে 2টো গোলাপ নিলাম, সুন্দর করে সেই সাজিয়ে টাজিয়ে দিলে, তো সব জানি না কীভাবে দিতে হয়, অনেক দাম নিয়ে নিল, কেনার অভিজ্ঞতা নেই। কোনো এককালে কিনেছিলাম, 5 টাকা না কত দাম নিয়েছিল এইচএসে পড়ার সময়, একজনকে দেওয়ার জন্য, দিতে পারিনি, তখন বোকা ছিলাম। তো তারপরে এই কেনা গোলাপ, এবং 2 স্যারের কাছে গেলাম। প্রথমে মনিরুল স্যারের কাছে গেলাম, ওনার আগে বাড়ি ছিল, তো ওনাকে বললাম, ভালোবাসার কথাটা প্রকাশ করলাম প্রথমবারের মতন, যে স্যার কত ভালোবাসি, কত সম্মান করি, এতটা ভালোবাসি বলেই সামনে আসতে পারি না, শ্রদ্ধা করি বলেই সামনে আসতে পারি না।
আর আমার সাফল্যের পিছনে আপনার অবদান অনেক অনেক বেশি। কেননা এই বয়স পর্যন্ত আমাকে যে পরিমাণ স্নেহ প্রদর্শন করেছেন, বইপত্র দিয়ে আমাকে যেভাবে সাহায্য করেছেন অপশনালের জন্য নিঃস্বার্থে, সেটা বলা যায় না। উনি অনেক আশীর্বাদ করলেন। তারপর চলে গেলাম আমাদের স্যারের কাছে, শ্রী তুষারকান্তি প্রধান। উনি বাড়িতে ডেকে খুবই আপ্লুত, উনি প্রচণ্ড খুশি। ওনাকে দিলাম, বললাম সব কিছু, ভালোবাসার কথা প্রকাশ করলাম। বললাম, স্যার আজ আমি বলবো আমাকে আটকাতে পারবে না। স্যার সিঙ্গারা টিঙ্গারা আনলেন, চাটা আনলেন, এবং হলো এই দুই স্যারকে দেখা করার পরে। তো এই যে হলো, তারপরে এসে বন্ধুদের, ওই আমার যে দুই বন্ধু থাকে এখানে যারা কোচিং করে, তারা এখানে ঘর ভাড়া করে থাকে, তো তাদের সেখানে কি আড্ডা মারে। সেখানে গিয়ে তো ওই বন্ধুরা তো মিষ্টি টিষ্টি নিয়ে বসে আছে, তাদের খুশির অন্ত নেই কোনো। হ্যাঁ, সেই ছবি করে হোয়াটসঅ্যাপে স্টোরিতে দিল, ওদের ফেসবুকে দিল, এবং একবারে আগুনের মতন ছড়িয়ে গেল খবরটা। তা করতে করতে আমার কিছু সিনিয়র ছিল, রতনদা বলে একজন দাদা আছে, মানে আমি ক্লাস 5 থেকে আমার প্রতিদিন রেজাল্ট দেখতো, প্রতি বছর রেজাল্ট দেখতো, এতটাই ভালোবাসে স্নেহ করে। তিনি আপ্লুত, তিনি ছবি টবি নিলেন, কিছু গ্রুপে দিলেন। এইভাবে জিনিসটা একবারে ছড়িয়ে গেলো। আমি এক সপ্তাহ ধরে বুঝতেই পারলাম না যে কী হলো, মানে আমি উপলব্ধি করতে পারছি না। আসলে যখন চাকরিটা কেউ পাই না, তখন সে অনুভব করতে পারে যে আসলে কী হারালাম, কিন্তু পাওয়ার পরে কী পেলাম এটা বুঝে উঠতেই বহু দিন লেগে যায়। আমি এখনও পর্যন্ত হালকা হালকা আবছা বুঝতে পারছি যে হ্যাঁ, আসলে কী অর্জন হলো, কিছু একটা পেলাম বটে। তো এই অনুভূতিটা এখনও ততটা মানে প্রবল নয়, এখনও প্রচ্ছন্নভাবে ভেতরে আসে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি। তো এই ছিল চাকরি পাওয়ার পরে আমার অনুভূতি, এবং মাথা থেকে একটা বোঝা চলে যাওয়া। কতদিন বাড়ির মানুষ, তারাও আশাহত ছিল, মায়ের তো ভীষণ সাপোর্ট ছিল এই কারণে। আমি বিগত 3-4 বছর ধরে টিউশন পড়ি না, টিউশন করাই না, আমার ভালো লাগে না। আমার মাথা কবে থেকে মাঝে কিছু বছর টিউশন ছিল, এবং টিউশন পড়ালেও হয় না আমার ক্ষেত্রে। যারা পারে তাদের জন্য কুর্নিশ। আসলে ধরো আমি পড়াচ্ছি, একজন ক্লাস 7-8 পর্যন্ত পড়াচ্ছি, তখন আমাকে সেই স্তরে আমাকে নেমে এসে পড়াতে হয়। তাহলে আমার চিন্তা ভাবনা যেটা দেখা যাচ্ছিলো, আমি বিভিন্ন স্টেপ জাম্প করে আমি কোনো একটা চিন্তা ভাবার যে ক্ষমতা, সেইটা নষ্ট হয়ে যায়। আমাকে সরলভাবে আবার ভাবতে হয়, তাদের মতো করে ভাবতে হয়, আর মাথা যেন শূন্য হয়ে যেত, ঝিমঝিম করতো। মাঝে কিছুদিন, সে প্রথম দিকে কিছুদিন একটা মিশনে পড়িয়েছিলাম, তো তখনও সেই 1.5 বছর মতন পড়িয়েছিলাম, আমার কিচ্ছু পড়াশোনা হয়নি। তো আমি সেখানে কোনো দিনই চাইনি টিউশন মানে পড়াবো, একদম ভালো লাগে না। যে টিউশন একবার ছেড়েছে সে জানে যে হ্যাঁ, টিউশন পড়ানো কতটা কষ্টের, সে কোনো দিন টিউশন পড়াতে চাইবে না। তো যাই হোক, বাড়ি থেকে এটা মেনে নিয়েছে, এবং কত কষ্টের মাঝে, কষ্টের কথা আমি বলতে চাইছি না, নিজের ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে অনেক কিছুই বলা যাবে, সেগুলো বললে কাহিনীর মতো হয়ে যাবে, কিন্তু আমি আমার ব্যক্তিগত দিকটা আমি প্রকাশ করতে চাইছি না। তারপর এই হলো। আর আমাদের একজন স্যার ছিলেন এখানে আমাদের, আমি বিডিও অফিসে প্রতি 2-3 দিন পর পর আমরা যেতাম, ঢু মারতাম, সব ঘরে ঘরে ঘুরতাম। আমাদের এখানে একটা বিওআই স্যার ছিলেন, শামীম ভাই। তো ওনার সঙ্গে আমাদের খুব ভালো ভাব ছিল। উনিও মেন দিয়েছেন, এবারে 22-এ দিয়েছেন, 23-এ দিয়েছেন। তো ওনাকে জানালাম, উনি অফিসে ছিলেন সম্ভবত, ওনাকেই মনে হয় বন্ধুগুলোর পরে ওনাকেই প্রথম জানাই। এই ছিল অনুভূতি। এবং তারপর তো পরপর অনেক কিছুই ঘটনা ঘটলো, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এমন ফোন আসছে দেখা যাচ্ছে 10-12 বছর যার সঙ্গে যোগাযোগ নেই, স্কুল ফ্রেন্ড, সে ফোন করছে, এবং সবাই ফোন করে একটাই কথা, কিরে চিনতে পারছিস? তার ফোন নম্বর সেভ নেই, কণ্ঠ থেকে তো আর চেনা সম্ভব নয়। তো এরকম একটা অনুভূতি ছিল। তারপর ধীরে ধীরে কিছু গ্রুপ ছিল, লোকাল গ্রুপ, তারা সংবর্ধনা জানালো। বিডিও স্যার যিনি ছিলেন তিনি ডাকলেন, তিনি পুরস্কৃত করলেন। তিনি খুব সুন্দর 3টে বই উপহার দিয়েছেন, ওই শঙ্করের লেখা, যাই হোক ভালো বই দিয়েছেন, একটা সুন্দর কলম দিয়েছেন। এদিকে ওসি সাহেব তিনি ডাকলেন, ফোন করলেন আসবেন বলে। তারপরে পরবর্তীতে উনি বললেন যে না, এসপি আসছেন, উনি আসলে তখন একসঙ্গে ওনার মাধ্যমে সংবর্ধনা দেব। তো তার সঙ্গে সাক্ষাৎ হলো। এই আমাদের এখান থেকে যিনি বিডিও স্যার, ওনার সঙ্গে পরোক্ষভাবে কথা হয়েছে, প্রত্যক্ষভাবে হয়নি, ওনার বন্ধুদের মাধ্যমে। আর এখানে একজন আমাদের, মানে আমি জানতাম না এটা, বহু আগে তিনি প্রথমে, যে তখনকার সময় রেভিনিউ অফিসার হয়েছিলেন প্রথমে, তারপর সেখান থেকে এক্সিকিউটিভে আসেন, এবং এক্সিকিউটিভ থেকে একবারে এডিএম অবধি তিনি রিটায়ার করেন, মানে 22 বছর বয়সে চাকরি পান বলে একবারে শেষ পর্যন্ত। তো ওনার সঙ্গে আজকে সাক্ষাৎ হলো, প্রায় 3.5 ঘন্টা উনি গল্প করলেন, চাকরি জীবনের কথা বললেন, সমস্যার কথা বললেন।
তো অনেক কিছু শিখলাম, জানলাম। এটা গেল চাকরি পাওয়ার অনুভূতির অংশটুকু। এটাতেই আমার 24 মিনিট কেটে গেল। আমি ভিডিও করি, আমি যখন একটা ভিডিও করবো বলে ঠিক করেছি এটা করি। এটা গেলো 1 নম্বর কথা। এবার আসি 2 নম্বর কথা, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করলে যে ফুডটা আমি কেন 2-এ রেখেছি বা ফুডটা আমার কেন চয়েস। এটা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে কাজ করে। প্রথম যখন 2018, 19, 20 এই সময়গুলো খাটছি, তখন প্রথমে আমাদের সবথেকে পছন্দের পদ ছিল অবশ্যই WBCS এক্সিকিউটিভ। কেন ছিল সেটা হচ্ছে প্রচণ্ড গ্ল্যামার পদটার, প্রচণ্ড বেশি ক্ষমতা, প্রচণ্ড বেশি সম্মান। সুতরাং এই জিনিসগুলো আকৃষ্ট করেছিল। তো ধীরে ধীরে যত সময় এগোতে লাগলো, তখন বাস্তবতাটা আমরা বুঝতে পারলাম। অনেকগুলো বিষয় আমাদের চিন্তাভাবনার মধ্যে এলো। তার আগে আমি বলি 2-এ কেন ফুডটা রাখলাম। এক্সিকিউটিভের কথা পরে আসছি, এবং উনি এডিএম সাহেব কী বললেন সেটা বিষয়ে বলছি। তো ফুডটা কেন রাখলাম 2-এ, এসিআরটা আমি প্রথম থেকে ঠিক করে ইন্টারভিউয়ের যখন প্রথম আমি প্রিন্ট আউট করে ইন্টারভিউয়ের যে চয়েস শিট যেটা ছিল সেটা যখন পূরণ করি, আমি তো 7-8টা পূরণ করে গেছিলাম 7-8 রকমভাবে। তো সেখানে আমি এটা রাখি, এসিআরটা আমার ছিল দ্বিতীয় চয়েস। এবার এসিআর যখন করি, তখন দেখো এসিআর তো হচ্ছে 3টে টোটাল চাকরি একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটা হচ্ছে সাব রেজিস্ট্রার, যেটা একটা হচ্ছে জিএসটির যেটা দায়িত্ব থাকবে, কমার্শিয়াল ট্যাক্স অফিসার সম্ভবত বলে, ছিল আগে, এখন তো জিএসটির মধ্যেই ঢুকে পড়েছে। পদটার নাম আমার জানা নেই। এসিআর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ সম্ভবত পদ। এবার ওটাকে কী বলে জিএসটি ডিপার্টমেন্ট আমার জানা নেই। ওটাতেও পরে আসছি, সমস্যার কথাটা যেহেতু একটার মধ্যে আরেকটা চলে আসছে। আর 3 নম্বর ছিল এক্সাইজ। এবার প্রথম সমস্যার জায়গা হচ্ছে কি, আমার কাছে চাকরির সংজ্ঞা হচ্ছে যে কোনটা ভালো চাকরি। ভালো চাকরি হচ্ছে তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো কী। আমি একটু আমার ভেতরে একটু কবিত্ব ঘেঁষা, আমি দীর্ঘদিন ধরে একটু সাহিত্য ঘেঁষা মানুষ। সুতরাং আমি মুক্তি পছন্দ করি, আমি ফুরসত পছন্দ করি, বন্ধন আমার ভালো লাগে না। তাহলে আমার সবথেকে বড় চাহিদা হচ্ছে ফুরসত। আমি এমন একটা কাজ করতে চাই যেখানে আমি চাইলেই 2 দিন ছুটি নিতে পারি। শনি রবিবার ছুটি যেটা থাকে সেটা তো এত গুরুত্বপূর্ণ পদ গ্রুপে সার্ভিসেসের যে ছুটি পাওয়া যায় না। তো সেখানে দেখছি যে শনি রোববার ছুটিটা পাওয়া যাচ্ছে কোথায় ভালোভাবে এমপ্লয়মেন্ট সার্ভিসে পাওয়া যাচ্ছে। কিন্তু ওটা এমন একটা পদ এক্সচেঞ্জে, ওটার প্রমোশন একবারে, বা ওটার গুরুত্ব সেই অর্থে ততটা পছন্দের নয় সবার, সেই জন্য ওটা বাদ দিলাম। বা ওটা তুমি প্রথম দিকে চয়েস রাখলেও সমস্যা। ইন্টারভিউয়ে আমি যতদূর জানি যে ইন্টারভিউয়ে প্রথম দিকে এটা রাখলে ভাবে যে সে কাজে ফাঁকি দিতে চাইছে, এটা করতে চায় না কাজটা। সুতরাং একটা নেতিবাচক প্রভাব পড়ে। এটা গেল লেবার সার্ভিসের যদি বলি, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, তাদের পাওয়া যায় শনি রোববার ছুটি, কিন্তু শিল্পাঞ্চল এলাকায় কখন কোন ঝামেলা হবে তার তো কোনো ঠিক নেই। আমি তো এখন শুনেছি যে খুব ভালোভাবে শনি রোববার ছুটি ওরা কাটাতে পারে, কিন্তু তবু একটা কিন্তু জায়গা থেকে যায়। আর 3 নম্বর হচ্ছে এসিআরের ক্ষেত্রে। এসিআরে আমি যখন সাব রেজিস্ট্রার আছি, তখন আমি শনি রোববার ছুটি পাবো। যেমনটা আমি যতদূর জানি যে 2টো পর্যন্ত, বেলা 2টো পর্যন্ত সম্ভবত রেজিস্ট্রি কাজগুলো হয়। তারপর সে রেজিস্ট্রি চাইলে করতেও পারে, না করতে পারে। আকাশদের চ্যানেল, অন্তত আকাশদের কাছ থেকে এরকম শুনলাম। বেশ, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যখন আমি এতে যাব, ওই জিএসটি ডিপার্টমেন্ট অনেক কটা ওখানে কাজ আছে। ইউটিউবে চ্যানেল একটা আছে, উনি এসিআর পেয়েছেন, আমি নামটা মনে করতে পারছি না, খুব পরিচিত চ্যানেল, দেখবে। তো ওনার আমি দেখলাম যে হয়তো কিছু একটা জায়গায় কিছু পদ আছে দেখলাম যেগুলোতে নাইট ডিউটি রয়েছে, রাতে কিন্তু ডিউটি করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা ততটা ওয়াকিবহাল ছিলাম না এই বিষয়টা সম্পর্কে। সুতরাং এটা একটা চিন্তার বিষয় আমার কাছে। সেই চাকরি সবথেকে ভালো চাকরি যেখানে নাইট ডিউটি নেই। পুলিশের চাকরি তো এবারে দেখলে 8টার মধ্যে 5টা পূরণ হয়েছে, 3টে পূরণ হয়নি। নাইট ডিউটি মানে ডিএসপিদের, মানে এসডিপিও যদি থাকে তাহলে তাকে নাইট পেট্রোলিং করতে হয় 2 দিন সপ্তাহে। এসপিদের করতে হয় না, এসপিদের নাইট ডিউটি নেই, মানে এমার্জেন্সি হলে তখন তো যেতে হবে, রাতে ঘুমোতে পারে ওরা। আর এদের কিন্তু 2 দিন একটা বাধ্যতামূলক 2 দিনের সম্ভবত আছে, তো পেট্রোলিং করতে হয়। তো নাইট ডিউটি বা এদিকে এনটিপিসি খাটলেও দেখা যাচ্ছে স্টেশন মাস্টার বা গার্ড, যে কাজ হোক, নাইট ডিউটি হলে না সবার শরীর তো এক নয়। দেখবে যারা করে, হয় খুব শুকিয়ে গেছে বা খুব মোটা হয়ে গেছে,
মানে সুগার একবারে যাচ্ছে অবস্থায়, ডায়াবেটিসের সমস্যা বাঁধিয়েছে, হাজারটা রোগ বাঁধিয়েছে। তো এই দিকটাও কিন্তু চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে তোমাকে। তো এটা একটা গেল ওটা কারণ। আর সব থেকে বড়ো কারণ সেটা হচ্ছে এক্সাইজ বা আবগারির বিষয়টা। আবগারিতে আমি কী কাজ করব? আবগারিতে কাজ করবো হচ্ছে মদের দোকানে লাইসেন্স দেবো, পাউচে করে মদ যাচ্ছে সেটার ব্যবস্থা করে দেবো, মদ রিলেটেড বিষয়। আর ছোটোবেলা থেকে আমাদের যে জিনিসটা শেখা হয়েছে, আমাদের যে শিক্ষা, আমি ধরো কোনো নেশা করি না, আমার কোনো নেশা নেই, আছে চা খাই খালি, অতিরিক্ত নয়, 3-4 কাপ খাই দিনে। তো এটা একটা, এর বাইরে আমার কোনো সেরকম কোনো নেশা নেই। সুতরাং আমি এমন একটা কাজ করবো যেটার সঙ্গে নেশা জড়িয়ে রয়েছে, সেটা একটা নৈতিকভাবে আমার মানে আমার মূল যে বিশ্বাসের সঙ্গে সেটা পরিপন্থী। এটা একটা আর মানে এমন মনে হতে পারে তোমার যে আমি মদের দোকানে লাইসেন্স দিলাম বা পাউচ করে মদ দিচ্ছি, আমি সেই কাজের সঙ্গে জড়িত। আমি তো সেই মদ খেয়ে একজন গিয়ে বউ পেটাচ্ছে, একজন গিয়ে তার ছেলে মেয়েকে মারছে, একজন বাড়িতে ঝামেলা করছে, বা একটা কোনো কেউ ক্রাইম করছে, তখন মনে হয় যেন পরোক্ষভাবে আমি সেই দোষের সঙ্গে জড়িয়ে আছি। এই একটা জায়গাতে একটা টানাপোড়েনের জায়গা ছিল। এটা আমি অনেক নিজেকে বোঝানোর চেষ্টা করেছি এটা নিয়ে, যে না এটা নয়। মানে আমি তারপর ওদের ওয়েবসাইটে ঢুকলাম, যেটা আমাদের রাজ্য সরকারের বক্তব্যটা কি, এই যে আমরা ট্যাক্স নিচ্ছি মদের উপর, আমাদের এত এত টাকা আসছে এখান থেকে, তো এটা কি ঠিক হচ্ছে? মানে কেন হচ্ছে? মানে যেন আমরা টাকা উপার্জনের জন্যই যেন এই মদ বিক্রিতে উৎসাহিত করছি। তো ওদের যে মটো দেখলাম সেখানে লেখা আছে যে না, এটা আসলে ট্যাক্সটা চাপানো হচ্ছে, যেটা সরকারি মত, সেটা হচ্ছে যে ট্যাক্স চাপানো হচ্ছে এই কারণে, মানে নিরুৎসাহিত করা, মদের ব্যবসাকে নিরুৎসাহিত করার জন্য। আর ওই পাউচে করে মদের বিষয়টা বললাম, যেহেতু বিষ মদে মারা যাচ্ছে সব, সুতরাং সরকারের পক্ষ থেকে যখন দেখছে যে খাবেই যখন, তখন অন্তত যেটা শুদ্ধ বিশুদ্ধ সেটা খাক, সেই অর্থে। তো এই জিনিসটা ঠিক মন থেকে মেনে নিতে পারা গেল না। তারপর আমাদের সিনে ছিল অনন্যদার সঙ্গেও কথা বললাম। অনন্যদা তো খুবই আমাদের যেভাবে মানসিক জোর দিয়েছেন, উনি তো সফল হননি, তার জন্য খুবই আমার কষ্ট। আশা করি গ্রুপ সি বা গ্রুপ ডিতে এবারে অন্তত সফল হবেন। যারা গ্রুপ এতে ডাক পেয়েছে 90% গ্রুপ ডিতে পেয়ে যাবে আশা করি। তো ওর সঙ্গে আলোচনা হলো, ও বললো যে আমি ফুড দেবো। ও বোঝালো যে 8 বছর পর ভাই দেখো প্রমোশন হয়ে যাবে, তুমি ডিস্ট্রিক্টের দায়িত্বে চলে যাবে, যদিও হয় না, মাঝে আরও কিছু সমস্যা রয়েছে। আর এখান থেকে বিভিন্ন ডিরেক্টরেটে যাওয়া যায়। দিয়ে এই সমস্ত চিন্তাভাবনাগুলো যখন করলাম যে শুধু যদি সাব রেজিস্ট্রারের পদটা থাকতো তাহলে ঠিক আছে, আমি দুয়ে দিতাম। কিন্তু এই যখন ঢুকে যাচ্ছে ওই নাইট ডিউটির ব্যাপারটা একটা, আর এই বিশেষ করে এক্সাইজের ব্যাপারটা, এক্সাইজের তো ইউনিফর্ম সার্ভিস, ওখানে ছুটিছাটা তোমার নেই। মানে আমার মূল বক্তব্য হচ্ছে আমি যেন ফুরসত পাই জীবনে, আমি শনি রোববার ছুটিটা যেন থাকে, হয়তো থাকবে না কেন, যদি আমি ফুডেই যখন আসি তখন আমার অনেক ওয়েবিনার বা সেমিনার হোক যেগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে, আমাকে হয়তো শনিবার থাকতেও হতে পারে, কোনো দিন অফিস খুলতেও হতে পারে আমার কাজ শেষ না হলে। কিন্তু সেটা এমন স্তরে নয় যে আমাকে প্রতিদিন আমার নিয়মিত সেটা হয়ে যাচ্ছে, যেমন ভিডিওর ক্ষেত্রে যেটা হয় 6:30, 7টা, 7:30, 8টা পর্যন্ত চলছে দেখছি, ভিসিগুলো চলছে, ভিডিও কনফারেন্সগুলো চলছে ডিএমের সঙ্গে বা আর ঊর্ধ্বতন কোনো কারোর সঙ্গে। এটা ব্যাপারটা যদি নিয়মিত পর্যায়ে চলে আসে তখন আমি কিন্তু হাঁপিয়ে উঠবো। আর এতদিন এই ছাড়া গরুর মতো ঘুরে ঘুরে বেরিয়েছে, একবারে টোটো করে, সাইকেলে, কোনো ঠিক নেই, দুপুরবেলা রোদে ঠাঁটা রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বিকালে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো এই স্বাধীনতা থেকে হুট করে বঞ্চিত হলে আমি তো ভেতর ভেতর মরে যাব। তো এই চিন্তা ভাবনা করে আমার ফুডটা ইচ্ছা ছিল, এক্সিকিউটিভ তো একে না দিলে তো নম্বর দেবে না, সেই অর্থে একে রাখা। কিন্তু ওই যে এক্সিকিউটিভের যে মোহ একটা অদ্ভুত, এক্সিকিউটিভের আগে বাস্তব চিত্রটা বুঝতে হবে। আমাদের এখানে যিনি এক্সিকিউটিভ আছেন তিনি ঠিক ম্যানেজ করে শনির উপর চলে আসেন, কী করে আসেন জানি না, আমি কোনো এক্সিকিউটিভকে দেখিনি এরকমভাবে আসতে। তো তিনি কী করে আসেন জানি না, সবাই তো ম্যানেজ করতে পারে না, অ্যাকচুয়ালি স্টেশন ছেড়ে যেতে পারে না, বললেও অনেক বাধা নিষেধ রয়েছে যেগুলো জানি আসতে হয়। আমার কথা হচ্ছে, আমার যখন আমি দম বন্ধ হয়ে গেল, আমি মরে গেলাম, এবারে মনে মনে মরে যাচ্ছি আমি, তখন আমি ভ্রমণ কাহিনী পড়তে আমি রাজি নই, আমি ভ্রমণে রাজি। জানি না আমার শরীর, আমার সময় আমাকে কতটা সাহায্য করবে, অর্থ কতটা সাহায্য করবে, কিন্তু এই স্বপ্নে তো মানুষ চিরকাল লালন করে। চাকরি মানে হচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটাবে, উৎসবে পার্বণে বিপদে আপদে পরিবারের সঙ্গে থাকবে, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সন্তান প্রতিপালন। বিয়ের ব্যাপার, এটা একটা ব্যাপার ছিল, এই ব্যাপারটাও বলি, বিয়ের ব্যাপারটা। আমি যেহেতু 32, আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই এসবের জন্য, কিন্তু যখন বেকার ছিলাম তখন মনে হচ্ছিলো আর কবে হবে, আমি চাকরি কবে করব, বিয়ে কবে হবে, সব। এখন একটা সঙ্গীর অভাব, এটা বড় অভাব।
মানে এটা আমি শুধুমাত্র মানে তার শারীরিক উপস্থিতির কথা বলছি না, মানসিক যে একটা পরিসর রয়েছে সেখানে একজন থাকবে যার চিন্তাভাবনার জায়গা আমার চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হবে, একজন থাকবে সুখে দুঃখে পাশে, সব কিছু আলাপ আলোচনার জন্য, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য। এই যে অনুভূতিটা, এটা খুবই কষ্টের, মাঝে মাঝে এত একা লাগে, এত অসহায় লাগে। তো এটাও একটা চিন্তা ছিল যে এক্সিকিউটিভ একে দিচ্ছে ঠিক আছে, আবার হয়ে যায় না যেন, যদিও হওয়া সম্ভব না, ইতিহাসে কোনো দিন এক্সিকিউটিভ হওয়া মানে অসম্ভব 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 অসম্ভব। তবুও একটা ভয় কাজ করছিল যে যদি হয়ে যায় তাহলে 2 বছরের ট্রেনিং, তাহলে আমি এখন 32 প্লাস 2 বছরের ট্রেনিং, তাহলে আমার জীবন কখন শুরু হবে? আমি দেখলাম রেভিনিউয়েও 6 মাস মতো তাও ট্রেনিং আছে, যেহেতু পুলিশ ট্রেনিংয়ের ব্যাপারটা ওখানে আছে। তাহলে আমি দেখছি সবগুলোর মধ্যে ফুডটা হচ্ছে তো ভালো, বেশ 3 মাস মতো ট্রেনিং হবে, তারপরেই আমার জয়েনিং হয়ে গেল। তাহলে আমি তখন থেকে আমি চাকরিতে মোটামুটি ঢুকে গেলাম, তাহলে আমি জীবন আমি শুরু করতে পারবো। যদিও এখন অন্যরকমভাবে চিন্তাভাবনা হয়েছে, চাকরিটা পাওয়ার পর তো অন্যরকম লাগছে এখন। আর সেই বিয়ের যে একটা আলাদা যে দাবি ছিল সেটা যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, আর ভীতি কাজ করছে আরও বেশি, যে কে হবে, কে আসবে, কেমন মানুষ, চিন্তাভাবনা রুচি মিলবে কিনা, স্বপ্ন মিলবে কিনা, একই রকম দরদ নিয়ে কথাবার্তা বলবে কিনা। তো এই সমস্ত দিকগুলো যখন ভাবনা চিন্তা করলাম তখন মনে হলো ফুডটা আমার জন্য ঠিক, এবং এটাই আমি চেয়েছিলাম মনে মনে সর্বশক্তিমানের কাছে, যে আমার জন্য ফুডটা হয়ে যায় এবার। কেন এটা আমি মনে করছি আমার জন্য সবথেকে পারফেক্ট একটা জব। এবার এর নেগেটিভ দিক তো প্রচুর আছে। আমরা যে গ্রুপে যুক্ত হয়েছে, আমাদের ফুডে যে কতজন সফল হয়েছে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, সেখানে আজকে আলোচনা করছিলাম। ফুডে চাকরি পেয়ে তো বোঝানো যাচ্ছে না মানুষকে যে কী চাকরি, কিসের চাকরি, কী হয় এতে, বোঝাতেই একটা করে কাব্য রচনা, একটা করে উপন্যাস রচনা করতে হচ্ছে। তো 99% মানুষ যারা আমার পরিচিত বলয়ের মাঝে, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা খুশি, ভীষণ ভীষণ খুশি তারা। কিন্তু 1% মানুষ, তারা হাজারটা পজিটিভ দিক তারা দেখছে না, যে একজন এতদিন ধরে পরিশ্রম করলো পড়াশোনায়। আমাদের স্যার বলতেন আদার বনের শিয়াল রাজা, তো গ্রামের স্কুলে ফার্স্ট বই হলে এরকমই হয়, আদার বনের শিয়াল রাজা। তো সে আমাদের ব্যাক বেঞ্চারগুলো সব ডিফেন্সে চলে গেছে, বা ডিফেন্সে মোটামুটি 5-6 জন করে। আর আমাদের যারা টপার যেগুলো ছিল, একজনও 1-2 জন হয়তো চাকরি করেছে। ওই যে ইতিহাস স্যার যেটা বললাম, মনোরল স্যার, ওনার ভাগনাটা কোন পৌরসভায় মনে হয় আছে, ইঞ্জিনিয়ারও। তো এই হচ্ছে অবস্থা। তো যে একজন প্রতিষ্ঠিত হলো, একটু তাকে অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ অনেক পরিশ্রম করেছে, যেটা করছে 99%। কিন্তু 1% মানুষই সরাসরি কথা ভালো করে শোনো, এসে বলছে আজকে আমার এত অপমানিত বোধ হলো, এত মন খারাপ হলো, বলছে এবার তো 2 হাতে কামাবে। এই কথাটা বলা যে কতটা অপমানের একটা ভদ্রলোককে বা একটা ভদ্র মানুষকে, শিক্ষিত মানুষকে, যখন পরিশ্রম করে যে সে যখন কিছু একটা সাফল্য অর্জন করবে, তাকে যখন এই কথাটা বলে, যেন সে ফুড ডিপার্টমেন্টের সবার সঙ্গে ওঠা বসা করে, চা কফি খায়। এমনকি আমার ইংরেজির স্যার যিনি, তার ছেলে 2-3 বার মেন দিয়েছিল সম্ভবত, চাকরি পাননি, এবং আমি যখন গিয়ে তাকে খবরটা দিই যে স্যার আমার চাকরি হয়েছে এই, তখন উনি প্রথমে অবাক যে তুই তো বলিস না কোনো দিন এইসব পরীক্ষা দিস বা এইসবের জন্য খাটিস। তিনি ওরকম বলছেন যে এবার তো 2 হাতে কামাবি। তাহলে এটা কতটা অসম্মানের, কতটা খারাপ, এই কথাটা যে কতটা শ্রুতিকটু, সেটা মানে তাদের যদি সে বোর্ডটুকু থাকতো তাহলে তারা কিন্তু বলতো না এটা। তো এটা আজকে শুনে তো ভীষণ আমার মন খারাপ হয়ে গেলো। আমি গ্রুপে বললাম ও কথাটা, যে বলছে তারা, তখন বলছে সবার সঙ্গে এই অনুভূতি, ওনাদের ধারণাই জন্মে গেছে যে আমি জানি যে এই ডিপার্টমেন্টের বিষয়ে অনেক দুর্নাম রয়েছে। আজকে এডিএম সাহেবও তিনি বললেন যে হ্যাঁ, কিন্তু উনি একটা কথা গুরুত্বপূর্ণ আমায় বললেন, যে তোমাকে আমি যেটুকু বুঝলাম, 3.5 ঘন্টা পরে আমাদের গল্প হলো, যে যে মানুষ সৎ, যে মানুষ ভালো হবে, তার কিন্তু সম্মান সবার কাছে আছে। আমার ঊর্ধ্বতন যে অফিসার, তিনিও আমাকে সম্মান করবেন। যার সঙ্গে আমার বনিবনা হচ্ছে না, যার বিরুদ্ধে আমি যাচ্ছি, তিনিও কিন্তু মনে মনে সম্মান করবেন, যে হ্যাঁ এর কাছে অন্তত অন্যায় কিছু প্রত্যাশা করবো না, বা কোনো সময় আমার অসুবিধা হলে কিন্তু সততার সঙ্গেই কাজ করবে। সুতরাং সততার একটা দাম আছে। তো সেটা দেখি, আর সর্বশক্তিমানের কি ইচ্ছে হয়, ভেতর থেকে তো ইচ্ছা আছে যেন কাজটা করে ভালোবেসে কাজটা করতে পারি, খুশি হতে পারি, ভালো লাগে। এতদিন পরে একটা সাফল্য এলো, সেটা এখনও অনুভব করতে পারছি না ঠিক কতটা বড় মাপের। তো এইভাবে যেন ম্লান হয়ে যায় না আনন্দটা। তো এই সমস্ত দিক ভেবেই তখন যাই হলো, এই ফুডেরটাকে 2 নম্বরে রাখা, এটার একটা কারণ, মানে এটাই, এই চাকরিটাই আমি চেয়েছিলাম। এবার
অনেকে বলছে যে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বই নিয়ে বলেছিল অনেকে। বই নিয়ে আমি অনেকে কমেন্ট করেছিলাম, বই নিয়ে পরে ভিডিও করতে হবে। এই ভিডিওটা তো 39 মিনিট হয়ে গেল, এর থেকে বড় ভিডিও করলে এবার মারবে তোমরা আমাকে। তো বইয়ের প্রসঙ্গ যাচ্ছে, এবার 2023-এর প্রসঙ্গ আসি, যে এখানে কি আমি থেমে যাব বা থেমে যাচ্ছি, এই বিষয়ে আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। আজকে যে আমার এলাকার যিনি ভিডিও এখন বর্তমানে, ওনার একটা বন্ধু ফুটে পেয়েছেন, তার সঙ্গে কথা হলো। তিনি বললেন এখানে এসো না, এটা পুরো মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ফ্যামিলি লাইফ বলে কিছু নেই, ওয়ার্ক লাইফ ব্যালেন্স পুরো নীল, কিচ্ছু পাবে মানে নেই। আর এত চাপ, বাইরে থেকে অনেক ঝাঁ চকচকে লাগছে, ভালো লাগছে, অনেক কিছু করতে পারবে মানুষের জন্য, কিন্তু অনেক কিছু করতেও পারবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না। এবার ওই যে বললাম যে ব্যক্তিগত জীবনের কথা যখনই আসছে, তখনই হচ্ছে, আমি অনেক দিন আগে দেখবে জাপানের বৃদ্ধার মৃত্যুর খবর নিয়ে একটা ভিডিও করেছি, একটা পোস্ট করেছিলাম, যে যে জাপানে বাবা মা মারা যাচ্ছে, সন্তান সন্ততি তারা অন্য শহরে হয়তো কাজ করে, তারা ফোন করার সময়টুকু তারা নেই, এত ব্যস্ত তারা, সেখানে দেখা যাচ্ছে বাবা মা মরে পচে গলে পড়ে থাকছে। কতটা মর্মান্তিক। ইদানিং কিছুদিন আগে কলকাতার খবর দেখলে, পরশু দিন সম্ভবত ছিল, যে ছেলে মেয়ে দুজনেই বিদেশে চাকরিরত, বাবা এখানে একা ফ্ল্যাটে থাকতেন, কোনো পরিচারিকার সাহায্য নিতেন না, তার পচা গলা লাশ উদ্ধার হয়েছে। তো এগুলো আমাকে ভাবায় ভীষণভাবে। আমার কাছে জীবনে গুরুত্বপূর্ণ কি, আমি হচ্ছে একমাত্র সন্তান আমার পরিবারের, বাবা মারা গেছেন। আমি ব্যক্তিগত বিষয়গুলো বলছি না এখানে, অনেক কিছু বলার আছে, বলছি না। মা আছেন শুধুমাত্র। তো কাল যদি আমার মায়ের 10 দিন ভর্তি হতে হয় ব্যাঙ্গালোরে, তাহলে আমি যদি এক্সিকিউটিভ হই বা এসডিপিও হই, তাহলে আমি কি সে 10 দিন সেখানে কাটাতে পারবো? দেখা গেলো 10 দিন নয়, আমার মায়ের 6 মাসে, 7 মাসে, 1 মাসই থাকতে হলো। 10 দিন করে 1 মাস অন্তর আমি কি সেই ছুটিটা পাবো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি বহুদিন আগে একটা আমাদের ছোটোখাটো কবিতা লিখেছিলাম, সেটা হচ্ছে যে তখন যে বয়স, একটা 20 থেকে 30 বলা হয় ঘোরার বয়স, ভ্রমণের বয়স। তো 20-30-এ কী হয়, গায়ে শক্তি থাকে, তারপরে সময় থাকে, অর্থ থাকে না ঘোরার জন্য, ভ্রমণের জন্য। তারপরে কি হয়, যখন মূলত চাকরি বাকরি পাই, যখন চাকরিরত যখন, তখন অর্থ থাকে, গায়ে শক্তিও থাকে, সময় থাকে না। আর 3 নম্বর হচ্ছে যখন রিটায়ারমেন্টের পরে যারা বেঁচে থাকে, তো সেখানে হচ্ছে কি অর্থ থাকে, সময়ও থাকে, কিন্তু গায়ে শক্তি থাকে না। এটা হচ্ছে ভ্রমণের যে সারসংক্ষেপ মোটামুটি। তো আমার কথা হচ্ছে, আমার হাতে টাকা আসলে আমি কি একটু ঘুরে দেখবো না পৃথিবীটাকে, আমার জেলাটাকে, আমার রাজ্যটাকে? শুধু কি চাকরির সূত্রেই আমাকে যেখানে যেখানে ট্রান্সফার করা হবে সেটাই দেখবো? আমি তো সেটাও দেখার সুযোগ পাই বলে আমি জানি না। আমি তো আমার কোনো ভিডিওকে আমি দেখিনি যে, যেমন আমাদের 52টা গ্রাম আছে, যে 52টা গ্রাম তিনি ঘুরেছেন, বা এমনকি একটু দুপা হেঁটে গিয়ে যে নিজের ভিডিওটা মানে ব্লক অফিসটা যে গ্রামে, সেই গ্রামটাও পুরোটা তিনি ঘুরে দেখেছেন। সুতরাং এই ঘোরার ব্যাপারটা নিয়ে আমি খুবই খুঁতখুঁতে। তো এটাকে আমি করবো না? আমার হুট করে মন খারাপ হলো পাহাড় দেখতে, আমি কি পাহাড় যাব না? আমার হুট করে ইচ্ছে হলো আমি একটু সমুদ্রে যাব, আমি সেই অনুমতিটুকু, সেই ফুরসতটুকু কি পাবো না? এছাড়া সন্তান সন্ততি হলে সবথেকে বড় কথা, স্ত্রী, এখন যা স্ত্রী যদি তিনি চাকরি করেন তো খুব ভালো, দুজনের বোঝাপড়া হয়। কিন্তু এই বয়সে এসে না খুবই একটা আক্ষেপের জায়গা হয়, মনে হয় যে একসঙ্গে এতদিন ধরে একা একা কাটালাম, এবার অন্তত একসাথে একটু সান্নিধ্য কেনা যায়। কত কিছু সুন্দর জিনিস নিজেদের মাঝে শেয়ার করার আছে, কত কি জানানোর আছে, কত জায়গা ঘোরার আছে, বলার আছে। যতটা বেশি সময় নিজেদের মাঝে কাটানো যায়, পরে যদি কপালে সন্তান সন্ততি থাকে, সেক্ষেত্রেও তাদের প্রতিপালনের ব্যাপারটা একটা থাকে। যদিও আমি জানি যে যারা আমলা হন তাদের সন্তান সন্ততি হয়, দেখা যায় দার্জিলিংয়ে বোর্ডিং স্কুলে পড়ছে বা কোথাও এরকম একটা জায়গায় পড়ছে, কারো প্রচুর টাকা দিলে তাদের বিদেশে পাঠান, এই জিনিসগুলো বাদ, এটা আমি পরিপন্থী, যাই হোক। তো এই এতটা সুদূরের কথাও কিন্তু ভাবতে হচ্ছে, যে আমি আমার সন্তানকে যদি সময় দিতে না পারি, তাহলে সে তো ঠিকমতো সে মানুষ হবে তো? বা দুজনেই যদি চাকরিরত হয়, সেক্ষেত্রে সন্তান কীভাবে, মানে সন্তানের প্রতিপালন কীভাবে হবে? সে ঠিকঠাক মানুষের মতো মানুষ হতে পারবে তো? তো এই বিষয়গুলো আমাকে নাড়া দিচ্ছে। যেমন আমি তো কোনো ভিডিওকে দেখিনি, আমাদের এখানে যে ভিডিও আছেন তার পরিবারও দেখছে, তার পরিবার এবং একমাত্র সন্তান, স্ত্রী,
এবং সন্তান সে থাকে কলকাতায়। ইনি এখানে পড়ে আসেন, হয়তো মাসে একবার যান। এই জীবনটা আমি যেন ঠিক মেনে নিতে পারছি না। এতদিন একা থাকলাম, কত সুখ দুঃখের, সারাদিন কাজ করার পরে ক্লান্ত হওয়ার পরে যখন একটু আশ্রয় চাইবো, একটু মানসিক আশ্রয় চাইবো, একটা প্রিয় মুখ চোখের সামনে থাকবে, সন্তান চোখের সামনে থাকবে, প্রিয় মুখের দিকে তাকিয়ে থাকবো, তাকালেই মনের সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি একদম উবে যাবে, চলে যাবে। এই অনুভূতিটা কেন আমি মিস করতে চাইবো? তো সেদিক থেকেও মনে হচ্ছে যে এত এত বেশি মানে গ্ল্যামার এক্সিকিউটিভের পদে বা এসডিপিওর পদে, কিন্তু শেষমেশ তো আমাকে তো বইতে হবে জিনিসটা। হয়তো আমি পেলাম, আমাকে নিয়ে যার তীব্র আবেগ রয়েছে এই সার্ভিসের প্রতি, একমাত্র তারই আসা উচিত। কেননা কাজের চাপ এতটাই বেশি পরিমাণে, দম ফেলার ফুরসত নেই, সারাদিনই কাজের মধ্যে থাকতে হবে, কিন্তু সেটা স্বাভাবিকতার পর্যায়ে চলে যাবে। আমার তো মনে হয় যে যারা যারা যেমন সিরিয়াস যারা ক্যান্ডিডেট, তারা দেখবে প্রতিদিনই পড়ে, ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে যায়, তাদের জীবনে উৎসব নেই, পার্বণ নেই। কিন্তু আমি ওরকম মানুষ নয়। আমি আমার বন্ধুর সঙ্গে বলতাম যে আমরা যদি চাকরি পাই, আমরা হচ্ছে সব থেকে ভাগ্যবান হব। এই কারণেই, কেন আমাদের দেখে কেউ বিশ্বাসই করে না, এই যে চাকরি পেয়েছে কেউ বিশ্বাসই করে না যে এরা চাকরি পেতে পারে। যে এদের তো সবসময় দিকে সাইকেলে টোটো করে ঘুরে বেড়ায়, বিকালে ঘুরে বেড়াচ্ছে, প্রখর রৌদ্রে ঘুরে বেড়াচ্ছে, এরা সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে আমরা কিছুটা সময় পড়লাম, বাকিটা সময় ঘুরে ঘুরে বেড়ালাম, জীবনের সব আনন্দটুকু নিলাম। আমি সম্পূর্ণভাবে একটা জীবনের একটা অংশ হচ্ছে কাজ, জীবনকে ছাপিয়ে নয়। তো এছাড়াও আধ্যাত্মিক দিকটা যেটা আমার আছে, যেটা আমি মনে করি আমার আধ্যাত্মিক দিক যেটা আমার, যেটা সেখানে আমার সময় লাগবে, আমি সেখানে নিজেকে বিচ্ছিন্ন করা লাগবে মূল কাজ থেকে। আমি সবসময় ওই ফোনের ওপর ফোন চলে আসবে, ফোনের ওপর ফোন, তার মধ্যে ব্যস্ত থাকবো, এই ব্যাপারটা থেকে আমাকে কিছুটা মুক্তি বা কিছুটা ফুরসত, কিছুটা বিচ্ছিন্নতা আমার দরকার। তো এইসবগুলো যখন ভাবছি, পরিবারের কথা ভাবছি, মায়ের কথা ভাবছি, নিজের গ্রাম, নিজের এলাকার কথা ভাবছি। যদিও আজকে এডিএম স্যার বললেন যে শারীরিকভাবে তুমি তো হয়তো উপস্থিত থাকতে পারছো না, মানসিকভাবে উপস্থিত থাকবে, কিন্তু তাতেও আমি সন্তুষ্ট নই। আমি জীবনে চাই ফুরসত, আমি জীবনে চাই পরিবারের সঙ্গে সময় কাটানো, আমি চাই সমস্ত উৎসব উদযাপন, পুজো হোক, ঈদ হোক, আমাদের যত যত অনুষ্ঠান হয় সমস্ত কিছু। পুজোর ছুটি যেমন 15 দিন, আমি যেন 15 দিনই পাই। আমি ছুটি কাটাই না, চাই না কাটাই, আমি যেন ছুটি পাই। আমি চাই আমার যিনি স্ত্রী হবেন বা আমার কপালে যদি সন্তান সন্ততি থাকে, তাহলে তাদের সঙ্গে আমি যতটা বেশি সম্ভব সময় কাটানো। আমি চাই আমি অসুস্থ হলে আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার লোক থাক পাশে। আমি চাই আমার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, তারা অসুস্থ হলে আমি তাদের পাশে থাকবো মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। সুতরাং এইগুলো যাদের চাওয়া, তাদের তাহলে কী করবো? তাদেরকে এক্সিকিউটিভে যাওয়া উচিত নাকি অ্যালাইড সার্ভিসে সন্তুষ্ট থাকা উচিত? সুতরাং আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। এটা একটা কথা, এটা তো কোনো নিজের দিকটা। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমি কি আদৌ ডাক পাবো 23-এ? 21-এ তো ডাক পাইনি। 21-এ তো দেখেছো হিস্ট্রি অপশনাল নম্বর কীরকম, বাংলা ইংরেজি নম্বর কীরকম ছিল। 22-এ খাতা ঠিক ঠিক জায়গায় পড়েছিল বলে, এখনও জানি না অপশনালে, এখনও আমি সংশয় আমার আছে যে অপশনালে হয়তো কত কম দিয়েছে আমি জানি না। অপশনালে কম দেবে, ইতিহাসে আমি বেশি প্রত্যাশা করি না। আমার যে লেখার ধরন, আমি তো আর ইতিহাসের ছাত্র নয়। সুতরাং আমার একটা সীমাবদ্ধতা রয়েছে, বা একটা জায়গায় আমার সম্পৃক্ত হয়ে যাচ্ছে জিনিসটা, আর এর বেশি আমি দিতে পারছি না। সুতরাং ইতিহাস অপশনাল নিয়ে 23-এ এমসিকিউ মোটামুটি 563 না 567 দেখলাম রিভার্স অ্যান্সার কিতে, এরকম নাম্বার সমেত আদৌ ডাক পাবো কিনা মেনে, বাংলা ইংরেজি ঠিকঠাক নাম্বার দেবে কিনা, এসব ফ্যাক্টরগুলো কাজ করছে। এবং তারপরে তখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা যে হ্যাঁ, আমি ভেতর থেকে তাগিদ অনুভব করতে হবে। আর তোমরা যখন সিদ্ধান্ত নেবে যে তুমি কী চাকরি করতে চাও, তুমি আগে বাবা মাকে একদম বসে জিজ্ঞেস করো যে তারা কী চাই। তুমি নিজের মনকে আয়নার সামনে গিয়ে প্রশ্ন করছো তুমি কী চাও। সবাইকে নিয়ে তুমি চলতে চাও, সবার সঙ্গে সব কিছু ভাগ করে নিতে চাও। আসলে এই আমলা হলে বা এই গ্রুপে সার্ভিসটা না এমন একটা সার্ভিস, তুমি বন্ধু পাওয়া খুব মুশকিল, তুমি একটা একাকিত্বে ভুগবে যে সার্ভিসই হোক। তুমি তোমার সমস্তরের কাউকে পাবে না। সুতরাং খুবই দরকার, মানসিক স্বাস্থ্যটা ভালো থাকা দরকার আছে, মানসিক স্বাস্থ্যটাকে গুরুত্ব দিতে হবে। তুমি হয়তো এখন আবেগের বশে, যাদের কম বয়স 22, 23, 24, তারা হয়তো আবেগের বশে ভাবছে কোনটা তোমার প্রবৃত্তি আর কোনটা। তুমি যদি বিসিএস অফিসার হবে, পরে আমি ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও করবো গ্রুপ সি রেজাল্ট বের করলে, আমার যেটুকু স্বল্প জ্ঞান আছে তাই নিয়ে।
তখন আমি আলোচনা করবো এটা নিয়ে। তোমাকে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তোমাকে সম্পূর্ণভাবে হিসেব করে অঙ্ক কষে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এইটা অন্তত আমাকে বিসিএস শিখিয়েছে, বিসিএসের প্রস্তুতি। আমি পুরোপুরি একটা আবেগে পরিপূর্ণ একটা মানুষ ছিলাম, সেখানে প্রচুর ভুল করেছি জীবনে। তো সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে অঙ্ক করে হিসেব কষে নিরপেক্ষভাবে তোমাকে নিজেকে মূল্যায়ন করতে হবে যে আমি আসলে মানুষটা কেমন এবং আমি কী চাই। সুতরাং 23-এ রেজাল্ট বেরোক, 23-এ দেখা যাক ডাক আদৌ আসে কি না। আর আমি এই সার্ভিসটার বিষয়ে তো অনেক নিন্দা শুনছি, ফুড সাপ্লাই সার্ভিস। এবার সব সার্ভিসের নিন্দা আছে, সে আবগারিতেও আছে, এক্সাইজেও আছে, সাব রেজিস্টারেও আছে, এক্সিকিউটিভে তো আছে। এক্সিকিউটিভের অনেক গোপন কথা আমি জানি, একদিন ধরে এমনি এমনি বিডিও অফিসে ঘুরছি না, বিডিও খোদ নিজে বলেছেন। আরও সব জানি, সব খবর আছে। তো সুতরাং যে সব মানে কলুষমুক্ত কোনো জবই নেই, কলুষমুক্ত কোনো জবই নেই। সুতরাং দেখি ফুডটাই ঢোকে, কেমন লাগছে করতে। আর যদি সুযোগ আসে 23-এ ইন্টারভিউয়ে ডাক পাওয়ার, কপালে যদি থাকে, তখন সিদ্ধান্ত নয় তখন নেওয়া যাবে। তো দেখো, এসব বলতে বলতে 50 মিনিট 50 সেকেন্ডের ভিডিও হয়ে গেল। ঘন্টা পূর্তি করবো নাকি ভাবছি। বইয়ের কথাটা বলেই দিই। বই দেখো, বই হচ্ছে আমার একটা গুরু ছিল, তার নাম ছিল নাদিম। সে আমার 1 বছরের জুনিয়র, আমার মেসে থাকতো আগে। আমি যখন এইচএসে পড়তাম তখন মেসে থাকতো। তো সে হাতিয়ারাতে, দমদমের ওখানে, তো সেখানে কিছুদিন ছিল। ওখানে তখন বেলঘরিয়া, হাতিয়ারা এগুলোই মনে হয় সম্ভবত তোমাদের কোচিংয়ের যারা কোচিং নেয় তারা ওখানেই নেয়। তো ও কিছুদিন কোচিং নিয়েছিল, বিভিন্ন পরীক্ষা দিত। তো ওই সেই অর্থে আমার মানে দীক্ষাগুরু। তো আমাকে কি কিনতে হবে, আমি তো গ্রামে থাকতাম, আমি তখন ইন্টারনেটে তো সুবিধা ছিল না, কি কিনবো কী পড়বো কিছু জানি না। তো তখন বই হিসেবে দিয়েছিল কি লুসেন্ট। লুসেন্ট বিষয়ে বলে যে আমার জলের দরে ফলের রস। তো লুসেন্ট সে অর্থে আমার প্রথম প্রেমিকা চাকরি জীবনের, পড়াশোনার জন্য। হলুদ এক সুন্দরী, হলুদ পরি। তো আমি কিন্তু একটা শব্দ বাদ রাখিনি লুসেন্টের। কতবার যে পড়েছি, কত আবেগ দিয়ে পড়েছি, কত ভালোবেসে পড়েছি। লুসেন্টের একটা জিনিস বাকি নেই আমার পড়া, সম্পূর্ণ যাকে মহব্বত দিয়ে পড়া বলে সেটা পড়েছে আমি লুসেন্টের। তারপর লুসেন্ট পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি, প্রিলি দেখছি অনেকটাই পারছি, আবার অনেকটাই পারছি না। তাহলে কোথায় ঘাটতি, কোথায় ঘাটতি, কীভাবে বইগুলো পরপর এলো দেখো। তারপর দেখছি আরে ভূগোল তো জানি না, এত ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল। এবার দিয়ে কার্তিকান বই কেনার টাকা নেই। আমাদের এখানে একটা ছেলে এসআই হয়েছে এখন, রায়হান বলে নাম। তো তার বই ছিল, তার বইটা আমার বন্ধু, আবার সে বন্ধুকে দেয়। সেই আমি কী করেছি, সেই কার্তিকের বইটা থেকে সম্পূর্ণভাবে ভূগোলটা, পশ্চিমবঙ্গের ভূগোলটা খাতায় টুকু। কত সময় গেছে, আমি কত বোকা ছিলাম তখন, এই করে গেছি। এটা গেল ভূগোলের কথাটা। তারপরে দেখছি ইতিহাস তো হয়ে গেছে, দেখছি আরে ইকোনমিক্স তো পড়তে পারছি না, ইকোনমিক্সের সমস্যা হচ্ছে, নোট পাওয়া যাচ্ছে না। পলিটিটা ভালো ছিল, লুসেন্টের পলিটি। ইকোনমিক্সটা একটু সমস্যা ছিল, ইকোনমিক্সটা খুবই কম ছিল, কিছুই ছিল না। তখন আবার ওই বন্ধুকে ধর করে, তার আগে বার্মার বই, রাজেশ বার্মার অঙ্ক বই, ওটা আমার প্রথম বই সম্ভবত, লুসেন্টের আগে ওটা কিনি। রাজেশ বার্মা বই ছিল। তারপর আর.এস. আগরওয়াল, আমাদের আসলে বিএস গ্রেওয়াল বলে একজন ছিল, তার বই ছিল হায়ার ইঞ্জিনিয়ার ম্যাথমেটিক্স, ফিজিক্সে অনার্সের সময়, সে না ভুলেছে। এটা আর.এস. আগরওয়াল সম্ভবত, আর.এস. আগরওয়ালের রিজনিংয়ের বই। এটা গেল অঙ্ক, তাহলে পেপার 6টা এখানে কভার হলো। আর ভূগোলে 21 দেওয়ার পরে তখন দেখলাম যে ভূগোলে আমি তো এরকম বাজে অবস্থা, নম্বর পাচ্ছি না। তখন দেখলাম তাহলে বই নেই, অনেকে দেখছি প্রচুর নম্বর পেয়ে যাচ্ছে। তারপর দেখছি একটা বইয়ের জন্য এটা হচ্ছে, তারা ভালো বই পড়ছে, আমি ভালো বই পড়ছি না। তখন আমি স্পেকট্রামের তো ইতিহাস বই যেটা, স্পেকট্রামেরই হবে মনে হয়, ওটা ছিল। আর ভূগোলটা ছিল মহেশ কুমার বানওয়ালের। এই দুটো বই আমি মহেশ কুমার বানওয়ালটা কিনেছিলাম, স্পেকট্রামটা কিনতে পারিনি। এবার দেখো, আমরা যেগুলো পিডিএফ ভার্সন পড়ছি সেগুলো চুরি, সহজ কথা। তো আমি তখন ঠিক করলাম যে চুরি তো করে তো আমি পড়তে পারি না, তাহলে কী করবো, শতভাগ কী করে যায়। তখন আমি ঠিক করেছি যে আমি যেসব বইগুলো আমি পড়ে উপকৃত হয়েছি, মানে পিডিএফ পড়েছি যেগুলো, সেগুলো আমি পরে হার্ড কপি কিনবো। হয়ে গেল আমার প্রিপেড সিস্টেম, আমি আগে পড়েছি, পরে কিনলাম, হয়ে গেল। তো সেইভাবেই স্পেকট্রামের বইটা পড়েছিলাম। কিন্তু ওই ম্যাকবুক আমার প্রায় ইতিহাস ছিল, ভূগোলের ছিল ম্যাকবুক, সায়েন্সের ছিল, ইকোনমিক্স ছিল, পলিটি ছিল আমার সবথেকে প্রিয় বই। এবার আমাদের পড়া ছিল কি, এই ম্যাকবুক আর লুসেন্ট তো ভুনে খেয়েছি, এবং তার সঙ্গে কী ছিল, গুগল এত যথেচ্ছভাবে ইউজ করেছে গুগল, মানে বইগুলো সব একবারে নোটে ভর্তি, কত কী যে লেখা আছে বইয়ে। যে বইগুলো কিন্তু আর শুধু লুসেন্ট বা ম্যাকবুকে সীমাবদ্ধ নেই, ওগুলো ওই মানে আরও 30% 40% বেশি ডাটা সমৃদ্ধ হয়ে গেছে। সুতরাং আমি পড়ার সময়, যেমন পলিটি পড়ার সময়, আমি কিন্তু কোনো দিনই লক্ষ্মীকান্তের বইয়ের অভাব বোধ করিনি, কারণ আমি তো সব দেখছি আমি গুগল থেকে করে ফেলেছি।
পরে আমি লক্ষ্মীকান্ত আমি জাস্ট পড়েছিলাম রিডিং, দেখছি আমার দেখা যাচ্ছে 95% আমার কভার হয়ে গেছে। আর বাকি আমার এত বিশদে আমার জানার দরকার নেই, আমি মোটামুটি আমার কনসেপ্ট ক্লিয়ার করেছি। ইকোনমিক্সের ক্ষেত্রেও রমেশ সিংয়ের বই পিডিএফ তখন হালকা দেখেছিলাম। রমেশ সিং নাকি ওই বইটা, আমি এত কবে পড়েছি মনে নেই, এখনও পিডিএফগুলো আছে। তো যাই হোক, ওগুলো পড়িনি। ডায়নামিক্স অংশটা তো কন্টিনিউ আপডেট করতে হয় গুগল থেকে। আর স্ট্যাটিক অংশটা আমার মনে হয়েছে আমার ওই লুসেন্ট আর ইকোনমিক্সের যে বই ম্যাকবুক সেটা যথেষ্ট ছিল। তাহলে আমি ধাপে ধাপে বলি, বাংলা ইংরেজির জন্য কিরণের একটা বই কিনেছিলাম, দেখিনি যদিও, বাংলা ইংরেজির নিয়ম 10 ইয়ার্স কিনেছিলাম, মেন্সের 10 ইয়ার্স ডাব্লিউবিসিএসের, সেখানে বাংলা ইংরেজির কটা স্যাম্পল উত্তর দেওয়া ছিল, সেই ফরম্যাট আমি ইউজ করেছি বাংলার জন্য। ইংরেজির জন্য আমি ফরম্যাট ইউজ করেছি সিবিএসসি বোর্ডের একটা ছেলেকে, না আরেকটা কি বোর্ড আছে সে আইসিএসসি না কি বলে, সেই বোর্ডের একটা ছেলে পড়তো, সেখানে পড়াতাম। সেখানে আমি সব থেকে লেটেস্ট যে ইয়েটা ছিল, ফরম্যাটটা ছিল ইংলিশ লেটার লেখা বা যা কিছু হোক সেটার ফরম্যাটটা, সেটা সেখান থেকে তুলেছিলাম। তো এই দুটো ফরম্যাট আমার হয়ে গেল ওখান থেকে। আর পেপার পড়তাম, বাংলাটা নিয়মিত পড়তাম, ইংরেজি পড়ি না, ইংরেজি শুদ্ধই পোস্টগুলো পড়া, বিভিন্ন খবর পড়া, ব্লগ পড়া, হ্যান পড়া ত্যান পড়া, এই পড়ে পড়ে যাই হয়েছে। আর পরীক্ষার আগে 1-2 মাস লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হয়েছে। যাই বলতে চাই সেটাই সহজ সরল ভাষায়, সহজ সরলভাবে ছিমছাম যেটাকে বলে উপস্থাপন ছিল, চেষ্টা ছিল, সেটা করে গেছে। এটা বাংলা ইংরেজি গেল। ইতিহাস ভূগোলের ক্ষেত্রে তো বললাম, ইতিহাসে লুসেন্ট ছিল, ম্যাকবুক ছিল, তুলসীর বাংলা বই ছিল, আর জীবন মুখোপাধ্যায় ছিল, কিন্তু জীবন মুখোপাধ্যায় আমি পড়িনি সেই অর্থে। দুটো বই ছিল জীবন মুখোপাধ্যায়, একটা বন্ধু দিয়েছিল আমাকে। আর ইতিহাসে অপশনালে যাচ্ছি না, আমি জেনারেল পড়ার কথাই বলছি। আর স্পেকট্রাম যেটা বললাম ওটা ছিল। ইতিহাস গেল। ভূগোলে ভূগোলে তুলসীর বাংলা বইটা দেখবে, খুব ভালো বই ওই বই, হ্যাঁ ওই বইটাও খুব ভালো বই। ওই বইটা যদি নিতে পারো, বাংলা ভার্সনে যারা পড়ছো, আমার মনে হয় ওটা খুব ভালো বই। তো ওটা, এদিকে কার্তিকের বইটা, কত মানে অভদ্র আমি কার্তিকের বলছি, মানে কার্তিক বাবুর বইটা। আর ছিল শেষের দিকেই 21 মেনে ধাক্কা খাওয়ার পরে মহেশ কুমার বানোয়াল পড়েছে, 22 উপকৃত হয়েছে, 23 উপকৃত হয়েছে। এটা গেল ভূগোল, ইতিহাস ভূগোল। পেপার 3 গেল। পেপার 4-এর জন্য আমি পড়েছিলাম, পেপার 4-এ কারেন্ট অ্যাফেয়ার্স আমার সবথেকে অপ্রিয় জিনিস, মানে সবথেকে বিরক্তিকর। কর্মসংস্থান পড়তাম, কর্মসংস্থানে একটা তো কারেন্ট অ্যাফেয়ার্স কোথাও পড়ে না। কিছু কিছু ছিল, টেলিগ্রামে গ্রুপ ছিল, সেগুলো দেখেছিলাম, আমার সবথেকে মাথা ধরে যায় ওগুলো দেখলে, ওগুলো পড়িনি। কিছু কিছু ভালো ভালো ছিল, এক একটা দেখা যাচ্ছে এক একটা মাসে দেখা যাচ্ছে 150-200 করে প্রশ্ন দিচ্ছে, তো সেইগুলো পড়েছি, তখন প্রচুর পড়েছি, কিন্তু এই 23-এ কিছুই পড়িনি সেরকম, 22 অব্দি পড়েছি ওগুলো। এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু। সায়েন্সের অংশটুকু হচ্ছে লুসেন্টের সায়েন্স, একবারে ঘুলে খাওয়া, মানে ভুনে খাওয়া সব, টোটালি যত ছিল সায়েন্সের সব একদম লুসেন্টের ম্যাকবুক ভুনে খেয়েছি, প্রচণ্ড পরিশ্রম করেছে এখানে। আর আরেকটা বইয়ের কথা জানা ছিল, একটা দেখবে সাদা রঙের আরিয়ান্তের মনে হয়েছিল, সায়েন্সের একটা বই, জেনারেল সায়েন্সের বই, সেটা একটু একটু দেখেছিলাম, অন্যের বই তো। আর পরিবেশবিদ্যাটা, ডায়নামিক পোর্শনটা বিভিন্ন ওয়েবসাইট ছিল সেগুলো থেকে দেখেছি এবং নিজে টুকতাম খাতায়। আর যেটা স্ট্যাটিক পোর্শন, সেটা এরিক ব্রাচোয়া বলে একজন সম্ভবত বই ছিল একজনের, দেখবা বাঘের ছবি দেওয়া আছে, ওটাই পেয়েছিলাম তখন, ওই বইটা কিনেছিলাম এবং ওই বইটা কিনে ওইটাই পড়েছিলাম। তখন কিন্তু আমি শঙ্করের কথাটা জানতাম না, শঙ্করের কথা জানলে আমার আরও 20-23 নম্বর করে হয়তো বাড়তো 2022-2023। শেষমেশ যেটা উপলব্ধি হয়েছে, শঙ্করের বইটা খুব ভালো, যদিও পড়ার সুযোগ হয়নি, পিডিএফ ডাউনলোড করে রেখে দিয়েছি, তোমরা পারলে এটা পড়বে, শঙ্করের বইটা, শঙ্কর আইএসের বইটা, ওটা এনভায়রনমেন্টের জন্য সব থেকে ভালো বই, অন্তত ওখান থেকে তো প্রশ্ন দিচ্ছে, আগের বার তো তুলে দিয়েছে প্রশ্ন ওখান থেকে, প্রথমে যে ইউপিএসসি যে প্রিলিমসের না কিসের প্রশ্ন ছিল ওখানে, যে স্যাম্পল প্রশ্ন সেখান থেকে তুলে দিয়েছে। এটা হলো পেপার 4। পেপার 5-এ আসছে পলিটি ইকোনমিক্স। পলিটি ইকোনমিক্সের জন্য, পলিটির জন্য হচ্ছে লুসেন্ট, ম্যাকবুক, আর ঢের সারা ইন্টারনেট, এটা গেল। আর ইকোনমিক্সের জন্য, ডায়নামিক পোর্শনের জন্য সম্পূর্ণভাবে ইন্টারনেট, সম্পূর্ণভাবে পরীক্ষার 1 মাস আগে ডাটা আপডেট করবে, কেননা এত মুখস্থ করা সম্ভব নয়, আগে থেকে ডাটা কোনো পড়বেন, স্ট্যাটিক অংশগুলো খালি পড়বে। ম্যাকবুক আর লুসেন্ট দুটো, আর যাদের সামর্থ্য আছে এবং যাদের ক্ষমতা আছে তারা মোটামুটি বই পড়বে, উপকৃত হবে। পেপার 6-এ তো বললাম, আগেই বলে দিয়েছি। এই ছিল বইয়ের ব্যাপারটা। 59 মিনিট হয়েছে। তোমরা সবাই ভালো থেকো। এতটা বড় ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সকলের জন্য শুভেচ্ছা। সুন্দর দিন, শুভ দিন তোমাদের জীবনে আসুক। আমায় মনে রেখো, ভালোবেসো। ধন্যবাদ। 20 সেকেন্ডে 1 ঘন্টা হোক, পুরো 1 ঘন্টার ভিডিও করব। আর ভেবো না, হাল ছেড়ো না,
ফিরে পাবে ঠিকই সেই সোনা ভোর। চাই মনেতে জোর, চাই মনেতে জোর, মনেতে জোর চাই, মনেতে জোর। আসবে সেদিন ফিরে, সোনালি সেদিন ফিরে, কেটে যাবে আঁধারের ঘোর। কালের চাকায় ঘুরে ফিরে, সুখ দুঃখ আসে ফিরে, কেটে যাবে আঁধারের ঘোর। আর ভেবো না, হাল ছেড়ো না, কেটে যাবে ঠিকই সেই সোনা ভোর। চাই মনেতে জোর, চাই মনেতে জোর, মনেতে জোর চাই, মনেতে জোর।